খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লোক একটা একটা করে আওয়ামী লীগ বান্ধা রাখবো। এরই মধ্যেই কিছু কথাবার্তা আমরা শুনছি নানান মুরব্বীদের কাছ থেকে, কিংবা আফসোস লীগ নামক নতুন একটি দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাই আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ বা ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, গতকাল 15ই আগস্ট গিয়েছে এবং এই 15ই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে যেই পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীকে কান ধরে উঠবস করানো হয়েছে, পাশাপাশি সমস্ত জামা কাপড় খুলে উলাঙ্গ করে ফেলা হয়েছে, সেটা আপনারা হয়তো বা অনেকেই দেখেন। এইমাত্র আমাদের হাতে একটা ভিডিও এসেছে যেটা আপনারা দেখবেন। পাশাপাশি এই যে আওয়ামী লীগকে মারার হুকুম কে দিয়েছে জানেন? সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। শুরুতে আপনারা শিরোনামে দেখেছেন হয়তো, যে বলেছেন বাংলাদেশে যত কারেন্টের খুঁটি বা খাম্বা আছে সবগুলোতে এক একজন আওয়ামী লীগকে বেঁধে রাখতে। দর্শক, আকর্ষণীয় ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে লিখে যাবেন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কি করা উচিত। এখনও কিছু কিছু আওয়ামী লীগের নেতারা আছে, তারা শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হওয়ার কারণে ফেসবুকে শোক দিবস পালন করতেছে। দর্শক, এ বিষয়ে আপনারা জানাবেন এবং তাদেরকে বলে দিতে চাই সেসব আওয়ামী লীগ নেতাকর্মীদের তারা একটু আয়না ঘরের সেই চিত্রগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো দর্শক, চলুন। খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লোক একটা একটা করে আওয়ামী লীগ বান্ধা রাখবো। আপনারা হাঁটবেন আর পিটাইবেন। পিটাইবেন কি হাত দিয়ে না জুতা দিয়া? জুতা দিয়া, কারণ হাতের দাম বেশি, তাই না? এরই মধ্যেই কিছু কথাবার্তা আমরা শুনছি নানান মুরব্বীদের কাছ থেকে, কিংবা আফসোস লীগ নামক নতুন একটি যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যারা শেখ হাসিনার আমলে দুধে ভাতে ভালোই ছিল, 15 বছরের স্বৈরশাসনে দু শব্দটি করিনি, মত প্রকাশের স্বাধীনতায় যাদের কোনো রা ছিল না, তারা খেয়ে পড়ে ভালো ছিল। হঠাৎ করে তাদের ভিতরে একটা আফসোস দেখা যাচ্ছে যে এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিনা, এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম কিনা। এই সংখ্যাটা যদিও খুবই ছোট, নগণ্য, তারপরেও যেহেতু এই আফসোস লীগ দলের উদ্ভব হয়েছে, তাদেরকে নিয়ে কিছুটা কথা বলা জরুরি, যেন আপনারা মোটামুটি এই বিষয়ে সচেতন থাকেন। দেখুন, 15 আগস্ট ঢাকার রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকার রাজপথে এনে বসিয়ে পুড়িয়ে একটা ভয়ঙ্কর ম্যাসাকার এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শুধু নয়, এমনকি ডক্টর ইউনূসের সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেন রক্তের দাগ লাগে, এ ধরনের একটি পরিকল্পনা আওয়ামী লীগ করেছিল বলেই গোয়েন্দাদের নানান রকম তৎপরতায় প্রতীয়মান হয়। এ বিষয়ে যাদের সন্দেহ আছে তারা নিশ্চয়ই শেখ হাসিনার দুটি ফাঁস হওয়া অডিও টেপের কথা শুনেছেন। বরগুনার একজন আর একজন লালমনিরহাটের না কোথায় শুনেছেন? কোন অবস্থায় শুনেছেন? যখন সজীব ওয়াজেদ জয় একেবারে ঘোষণা দিয়ে বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে আর শেখ হাসিনা ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় একরকম কথা বলছেন, উল্টা দিকে শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ফোন করে নেতাকর্মীদেরকে ঢাকায় সমবেত হওয়ার কথা বলছেন। কেন বলছেন? তার আগ দিয়ে তার একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। কি সেটা? সনাতনী নির্যাতন বাংলাদেশে, হিন্দু নির্যাতনের একটা ভুয়া এবং গুজব তুলে, নির্যাতন যে হয়নি আমি বলছি না, নির্যাতন হয়েছে, কিন্তু আমার হিসেবে স্বাভাবিকভাবেও যদি আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে যদি তাদের পতন হয়, তবুও সেখানে অন্তত 200 সংখ্যালঘু
হতাহতের ঘটনা আমরা এর আগে জেনেছি। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন একই ঘটনা ঘটেছে। স্বাভাবিক, রাজনৈতিক সরকার পালা বদলে এই ধরনের ঘটনা ঘটে। এখানে একটি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে 2 জন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে, ঘরবাড়ি আক্রান্ত হয়েছে। হাজার হাজার আওয়ামী রাজনীতিবিদদের, সেই সাথে কিছু হিন্দু আওয়ামী রাজনীতিবিদদের ঘরবাড়িও আক্রান্ত হয়েছে। এটি অস্বীকার করার উপায় নাই। কিন্তু প্রাণহানি হয়েছে মাত্র 2 জনের। একজন পুলিশের, সম্ভবত এনায়েতপুরে যে 14 জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে একজন, আরেকজন সাতক্ষীরার কোনো এক আওয়ামী পাতি নেতা। তিনি নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন হিন্দু হিসেবে নন, বরঞ্চ অত্যাচারী স্বৈরাচারী আওয়ামী লীগ একজন নেতা হিসেবে। কিন্তু আমরা জানি এই ন্যারেটিভ, যখন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা রাজনীতি করেন তখন তারা আওয়ামী লীগের রাজনীতি করেন, আর যখন তারা মার খান প্রতিপক্ষের হাতে তখন তারা সনাতনী হিন্দু হয়ে যান, তখন আর কেউ আওয়ামী লীগ থাকেন না। এটি একটি দুঃখজনক বিষয়, কিন্তু এটি বাস্তবতা। আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি সব রকম অসভ্য রাজনীতির নিন্দা করি, অতীতেও করেছি, বর্তমানে করছি, আগামীতেও করে যাব। আমি কেবল বাস্তবতাটা তুলে ধরছি। তো যেই শেখ হাসিনা এই যে সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে সেই অজুহাত তুলে তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবাইকে সনাতনী বানিয়ে ঢাকা শহরে একটা জটলা সৃষ্টির চেষ্টা করেছিল, ইস্যু বানানোর চেষ্টা করেছিল। সেই ইস্যু শেষ জিয়ে রেখে তারা 15 আগস্ট ঢাকা শহরে ফরিদপুর, মাদারীপুর এবং অন্যান্য জায়গা থেকে লক্ষ মানুষ ঢাকায় সমবেত করে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারকে চাপে ফেলার পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই ছাত্র জনতা একত্রিত হয়ে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করে, যার প্রেক্ষিতে ধানমন্ডির 32 নম্বরে 15 আগস্ট কেউ জটলা করতে পারেননি। এমনকি স্বাভাবিকভাবে 2-1 যে শ্রদ্ধা জানাতে এসেছেন তারাও নানান রকম নাজেহালের শিকার হয়েছেন। কেউ দিগম্বর হয়েছেন, কেউ কেউ কানে ধরে উঠবাস করেছেন, যাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় হচ্ছে এরা গণহত্যার সমর্থনকারী, এরা ছাত্র হত্যার জন্য এক বিন্দুও চোখের পানি ফেলে নাই। আমি একটি কেস স্টাডি দিয়ে আপনাদের আলোচনায় ঢুকাবো এবং পরবর্তীতে আমি ব্যাখ্যা করব যে কেন এই বিষয়গুলো হচ্ছে এবং কত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি, এবং এরই সাথে ছাত্রদের আগামীতে কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত সেই বিষয়টা দেখুন। শেরপুরের মাখন নামে এক ভদ্রলোক রাজনীতিবিদ, তিনি তার 2 দিন আগে ফেসবুকে ওয়ালে সোচ্চার হয়েছেন সাবেক এমপির বিরুদ্ধে, যিনি কেন নিশ্চুপ এই রাজনৈতিক ঘটনা প্রবাহে। তিনি বলছেন যে আওয়ামী লীগের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তো এই মাখন সাহেব মোচালা, যেই ব্যক্তি আপনারা দেখেছেন, যাকে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে দিগম্বর করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন, এবং ওই যে বললাম আফসোস লীগ একটা আফসোস করছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? তো সেই আফসোস লীগের সদস্যদেরকে যেন আপনারা জবাব দিতে পারেন, তার জন্য আমি এই ব্যক্তির পরিচয় তুলে ধরছি। এই ব্যক্তি মাখন সাহেব, উনি আওয়ামী লীগের এমপির প্রতি ব্যাপক নাখোশ। তিনি প্রতি বিপ্লব করতে চেয়েছিলেন 2 দিন আগে তার স্ট্যাটাস, এজন্য তিনি ঢাকায় এসেছিলেন। সেটি তার একমাত্র অপরাধ না। অপরাধ হলো এই ব্যক্তি, যিনি যখন ঢাকা শহরে 17, 18, 19 জুলাই ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে, তারপরে যখন কারফিউ দিয়ে শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে যাচ্ছেন, তখন তিনি স্ট্যাটাস লিখেছেন যে কিভাবে আল্লাহ নাজাত দিয়েছেন বাংলাদেশকে অশান্তির হাত থেকে শেখ হাসিনার কৃপায়। 30 জুলাই যখন আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাই লাল প্রোফাইল করেছি, তিনি তখন কালো প্রোফাইলে শোক সমবেদনা জানিয়েছেন। এখানে শেষ না, এই যে ব্যক্তি, সেই ব্যক্তি মারা গিয়েছে বলে একটা গুজব প্রচার করেন আসিফ তালুকদার নামে এক ব্যক্তি। তিনি বলেন আমার বাবা মারা গিয়েছে। স্বভাবতই বাংলাদেশের সহৃদয়বান ব্যক্তিরা মনে করেছেন যে একজন আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে এরকম ধরে নির্যাতন করে মেরে ফেলা হলো লোকটাকে। ডাহা মিথ্যা কথা, ভুয়া মিথ্যা কথা। ওই ব্যক্তি যখন বুঝলেন যে না, এটিকে নিয়ে রাজনীতি হচ্ছে কিংবা তিনি নিজেই গুজব ছড়াতে সোচ্চার হয়েছেন, তখন তিনি সংশোধন করে লিখলেন যে আমার বাবা 2022 সালে মারা গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি সংঘবদ্ধ একটি প্রচারণা। তারা চেয়েছিল যে এখানে একটি লাশ পড়ুক কিংবা অনেকগুলো প্রাণহানি ঘটুক, যেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইস্যু সৃষ্টি করতে পারবে। প্রাণহানি না ঘটলেও আওয়ামী লীগ কিছুটা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে যে এই ছাত্ররা উন্মাদ, এই ছাত্ররা একই কাজ করছে যেটা আওয়ামী লীগ করেছিল।
লক্ষ্য করে দেখবেন কারা এইসব আলোচনাগুলো করছে। একজনকেও পাবেন না যারা এই গণহত্যার সমর্থনকারী, গণহত্যার বিরোধিতাকারী। এদের সবার প্রোফাইলে যাবেন আপনি, কর্মকাণ্ড দেখবেন। গত 16 বছরের স্বৈরাচারের যে মাখন তারা একটু একটু করে খুব আরাম করে খেয়েছে, তারা একটা সুখে শান্তিতে বসবাস করেছে। ছাত্ররা যখন পানি লাগবে করতে গুলির মুখে যাচ্ছেন, যখন ছাত্ররা আওয়ামী লীগের যেসব সশস্ত্র ক্যাডার আছে, ছবি দেখুন, 11 জনের ছবির এই যে তালিকাটা দেখুন, এই প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 11 জন এই যে সশস্ত্র রামদা এবং পিস্তল নিয়ে মানুষকে মেরেছে। খোদ ঢাকা শহরে 5 অক্টোবর, 36শে জুলাই, 5, 6, 7 তারিখে অন্তত 350 থেকে 450 মানুষের প্রাণহানি হয়েছে। এর আগে হয়েছে আরও 5 শতাধিক অফিসিয়াল তথ্য অনুযায়ী। আনঅফিসিয়ালি এই সংখ্যা 2 থেকে 2,500। এই যে বর্বরতম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, আমি এই ভিডিওতে এই ছবি দেখাচ্ছি না, এই কারণে দেখাচ্ছি না যে এটি ইউটিউব তার স্ক্রিনিংয়ে এই ভিডিওটা বন্ধ করতে পারে, কিন্তু আপনাদের নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকের ইনবক্সে ভিডিও গিয়েছে, তাই তো আপনারা দেখেছেন রামদা নিয়ে কীভাবে কবজি কেটে ফেলছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কুপিয়ে কুপিয়ে মারছে। আর AK-47 এই রাইফেলওয়ালা ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তো আছেই। আমরা এত সহজে ভুলে গেলাম এইসব মানুষের কথা, এই রাজনীতির কথা। আজকে যারা 15 আগস্টের শোক দিবসের নামে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঢাকা শহরের রাজপথ দখল করতে এসেছিল, তাদেরকে প্রতিহত না করে উপায় ছিল কি ছাত্র জনতার? যারা এসেছিল তাদের প্রত্যেকেই এই আব্দুল মাখনের মতো, যিনি বিপ্লব ঘটানোর জন্য প্রতিজ্ঞা করে ঢাকা শহরে এসেছেন এবং আগামী দিনের নমিনেশন কনফার্ম করতে এসেছেন। তো এই সমস্ত মানুষের উপর যেসব অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, আমি নিন্দা করি, কিন্তু এদের খাসলতটাও আপনাকে বুঝতে হবে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্টে বিস্তারিত লিখে যাবেন। দর্শক দেখছিলেন সেনাবাহিনীর একজন সদস্য, তিনি কিন্তু হ্যান্ডমাইক হাতে নিয়ে বলছিল যে আওয়ামী লীগের কোনো নেতাকে ছাড়া যাবে না, কারণ তারা দীর্ঘ 16 থেকে 17 বছর মানুষকে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছে তা এই 16 দিনে কোনোভাবে শেষ করা যায় না, 16 দিনে কোনোভাবে তাদের মাফ করা যায় না। দর্শক আপনারা দেখছিলেন একজন মেয়র, হয়তোবা সেই মেয়র ফুলের শুভেচ্ছা দিতে এসেছিল বঙ্গবন্ধুর সেই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে। সেখান থেকে তাকে রিকশার পর থেকে কঠিনভাবে গণপিটানি দেওয়া হয়েছে এবং পাশাপাশি তার শরীরের সমস্ত জামাকাপড় খুলে নিয়ে তাকে কারেন্টের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।